আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। আজ ওভাল অফিসে আমাদের সাথে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি উপস্থিত আছেন, যিনি দীর্ঘদিনের আমার একজন বন্ধু, খুবই ভালো বন্ধু, এবং তিনি যে কাজ করেছেন তার জন্য আমি খুবই গর্বিত। মানবাধিকার এবং অন্য সব দিক থেকে তিনি যা করেছেন তা অবিশ্বাস্য। তিনি ক্রাউন প্রিন্স এবং ভবিষ্যতের বাদশাহ। আমি আপনার বাবা বর্তমান বাদশাহর প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাতে চাই। তিনি একজন অসাধারণ মানুষ। আমার সাথে তার বেশ আগেই দেখা হয়েছিল। তিনি বেশ বয়োজ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও বিমানবন্দরে এসে আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। তখন তাপমাত্রা ছিল প্রায় ১১৭ ডিগ্রির মতো, এবং আমি বিমান থেকে নামার সময় তিনি লাল গালিচায় দাঁড়িয়েছিলেন, এবং তিনি সত্যিই অসাধারণ। আর যখন আমি তার মেধাবী ছেলের আপনার সাথে দেখা করলাম, সেটা ছিল তার খুব অল্প সময় পরেই এই ওভাল অফিসে। আপনি দেশের প্রতিনিধিত্ব করতে এসেছিলেন এবং আমি বাবাকে ফোন করে বলেছিলাম, এই ছেলেটি তো চমৎকার। আমি জানি না সেটা আপনার উপকার করেছিল নাকি ক্ষতি, তবে খুব বেশি ক্ষতি যে হয়নি তা তো বোঝাই যাচ্ছে, কারণ আপনি তো আজ এখানেই আছেন, তাই না? তবে আমাদের মিটিংটা দারুণ ছিল এবং এই অফিসটা এখন অনেক বদলে গেছে। আমরা একটা জগা খিচুড়ি অবস্থার দায়িত্ব নিয়েছিলাম। আপনি আসলে আমাকে বলেছিলেন আপনি মনে করতেন দেশটি বড় ধরনের বিপদে আছে। আপনি ঠিক যেই শব্দটা ব্যবহার করেছিলেন আমি সেটা বলবো না। আমি এটা বলতে চাই না যে আপনি ভেবেছিলেন ১.৫-২ বছর আগে আমাদের দেশটা মৃত ছিল, কিন্তু দেশটা বিপদে ছিল, আর এখন আমরা বিশ্বের সবচেয়ে চাঙা ও আকর্ষণীয় দেশ। আপনি সেটাও বলেছেন। এবং আসলেই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে চাঙা অর্থনীতির দেশ, এবং ট্যারিফ, শুল্ক এবং নির্বাচনের মধ্যে দিয়ে ৫ নভেম্বরের নির্বাচনের মাধ্যমে আমরা এমন কিছু করেছি যা কেউ বিশ্বাসই করতে পারছে না। ১ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে $২১ ট্রিলিয়ন বিনিয়োগ হবে, বা বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আমি এখানে ৯ মাস হলো এসেছি। আমরা এখনই প্রায় $১৮ ট্রিলিয়ন পৌঁছে গেছি। উদাহরণ হিসেবে বাইডেনের কথা বলা যায়। বাইডেন প্রশাসন, যদি আপনি সেটাকে প্রশাসন বলতে চান, আমার তো বলতে কষ্টই হয়, ওটা ছিল বাইডেনের প্রশাসনহীনতা। তারা ৪ বছরে ১ ট্রিলিয়নেরও কম ছিল, আর আমরা ১ বছরেই ২১ ট্রিলিয়ন করতে যাচ্ছি। আমি মনে করি এটা বিশ্বাস করা কঠিন। ইতিহাসের সবচেয়ে বড় ছিল নির্দিষ্ট একটা দেশের ৩ ট্রিলিয়ন। আমরা ২১ ট্রিলিয়ন হতে যাচ্ছি। তার ওপর জিনিসের দাম কমছে। আমরা উচ্চ মূল্যের একটা জগা খিচুড়ি অবস্থার উত্তরাধিকার পেয়েছিলাম। আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ মুদ্রাস্ফীতি। আমাদের এমন মুদ্রাস্ফীতি ছিল যা এককভাবে ৪ বছরের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে জঘন্য। তেলের দাম আকাশছোঁয়া ছিল, আর এসব হয়েছে আমাদের পেট্রোলিয়াম রিজার্ভ বা তেলের মজুদ ধ্বংস করার পর, যেটা রাখা হয়েছিল যুদ্ধ বা বড় জরুরি অবস্থার জন্য, কোনো নির্বাচন জেতার জন্য নয়। তারা রিজার্ভ খুলে দিয়েছিল যাতে মানুষ পেট্রোলে $৩ কম পায়, কিন্তু সেটা কাজ করেনি। তারা হয়তো ৩ সেন্টের মতো কম পেয়েছিল, কারণ ওই রিজার্ভ যতই বড় হোক, রাস্তার গাড়ির সংখ্যার তুলনায় তা নগণ্য। এবং আমরা সেই রিজার্ভ আবার তৈরি করছি। আমরা এসব করছি এবং আমরা একটা কাজ করে দেখিয়েছি। আমরা খুব উল্লেখযোগ্যভাবে দাম কমিয়ে আনছি, এবং আমরা ইতিমধ্যেই তা অনেক অনেক কমিয়ে এনেছি। পেট্রোলের দাম অনেক কমেছে। আমার মনে হয় আপনারা $2 পেট্রোল দেখতে পাবেন, তবে আমরা এখন 2.5 বা $2.45 আছি। কিছু জায়গায় এর চেয়েও কম। বাইডেনের সময় এটা $4.5, $5, $6, $3.5, $3.75 ছিল। বিভিন্ন রকম দাম ছিল, কিন্তু অনেক বেশি। আর আমাদের জ্বালানির দাম অনেক নিচে। তবে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হল, কারণ আমি জানি চাকরির ক্ষেত্রে এর মানে কি। আসল ঘটনা হল আমরা এখন $17 ট্রিলিয়ন ওপরে আছি, স্কট, এবং আমরা আশা করছি ১ বছরেই আমরা ২০ বা ২১ ট্রিলিয়ন পৌঁছাব। এবং এটা ইতিহাসের সর্বোচ্চ সংখ্যা ছিল $৩ ট্রিলিয়ন, আর আমরা ২১ ট্রিলিয়নে পৌঁছাতে যাচ্ছি। এর মানে হল নতুন কারখানা, নতুন এআই, নতুন গাড়ির কারখানা। কানাডা থেকে, মেক্সিকো থেকে, জার্মানি থেকে, জাপান থেকে গাড়ির কারখানা আমাদের এখানে আসছে। টয়োটা মাত্রই $10 বিলিয়ন বিনিয়োগে রাজি হয়েছে নতুন গাড়ির কারখানার জন্য, যেখানে সব আমেরিকান শ্রমিক কাজ করবে।
আমরা আগে কখনো এমন অবস্থানে ছিলাম না। আপনি শুরু থেকে দেখতে পারেন আমাদের দেশ কখনো এমন অবস্থানে ছিল না, এবং এটা আসলে হয়েছে কারণ আমরা এই সব টাকা দেশে আনার জন্য ট্যারিফ ব্যবহার করেছি। এবং আপনারা 1 বছরের মধ্যেই এর ফলাফল দেখতে পাবেন যখন এই কারখানাগুলো চালু হতে শুরু করবে। আমাদের দেশে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি কারখানা নির্মাণের কাজ চলছে, এবং এগুলো বড় কারখানা। এগুলো বিশ্বের যে কোনো জায়গার চেয়েও বড় কারখানা। এবং আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই কারণ আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করতে রাজি হয়েছেন, এবং যেহেতু তিনি আমার বন্ধু, তিনি হয়তো এটাকে 1 ট্রিলিয়নও করতে পারেন, তবে আমাকে তার সাথে একটু কাজ করতে হবে। তবে এটা 600, আমরা 600 বিলিয়নের ওপর ভরসা করতে পারি। তবে সংখ্যাটা একটু বাড়তে পারে। জি স্যার, আমি জানি না, দেখা যাক। তবে আমরা এটার খুব কদর করি। তো সৌদি আরব অন্তত $600 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে, এবং এর মানে হলো কারখানা, কোম্পানি এবং ওয়াল স্ট্রিটে বিনিয়োগ। এবং সবার জন্য যেটা আসলে গুরুত্বপূর্ণ তা হলো চাকরি, প্রচুর চাকরি। আমাদের প্রচুর চাকরি আছে। তাই আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা দীর্ঘ সময় ধরে সত্যিই খুব ভালো বন্ধু। আমরা প্রতিটি ইস্যুতে সবসময় একই পক্ষে ছিলাম। আমি মনে করি ইরানের পারমাণবিক সক্ষমতা মুছে ফেলার ক্ষেত্রে আমরা দারুণ কাজ করেছি। অন্য কেউ এটা করতে পারত না, অন্য কোনো প্রেসিডেন্ট এটা করতেন না। আমাদের পাইলটরা ঠিক এখানেই ওভাল অফিসে ছিল। আমরা খুব সফল একটা আক্রমণ উদযাপন করছিলাম, তাই আমি তাদের এখানে নিয়ে এসেছিলাম, ওই সুন্দর B-2 বোমারু বিমানের সাথে যেটা ওখানে আছে। এবং তারা বলেছিল, স্যার 22 বছর ধরে আমরা এই আক্রমণের অনুশীলন করেছি। আমাদের পূর্বসূরীরা, এরা খুব অল্প বয়সী ছিলে, তো 22 বছর। তারা বলেছিল আমাদের পূর্বসূরীরা এবং আমরা ইরানে আক্রমণের অনুশীলন করেছি, কিন্তু কোনো প্রেসিডেন্ট আমাদের এগিয়ে যাওয়ার নির্দেশ দেননি। বছরে 3 বার তারা ওপরে যেত এবং আক্রমণের অনুশীলন করত। আপনি আসার আগে কেউ আমাদের এটা করতে দেয়নি, এবং আমি তাদের অনুমতি দিয়েছিলাম কারণ এটাই সঠিক কাজ ছিল। আপনি পারমাণবিক শক্তিধর ইরান মেনে নিতে পারেন না, এবং তাই আমরা আপনাদের খুব ভালো একটা অবস্থানে রেখেছি। তবে আমি শুধু বলতে চাই, আপনার বন্ধু হতে পারাটা সম্মানের, এবং আপনি এখানে এসেছেন সেটাও সম্মানের। এবং আপনি যদি কিছু বলতে চান তবে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। এই সম্পর্কটা প্রায় 9 দশকের এবং আমরা দীর্ঘ সময় ধরে একসাথে কাজ করছি। তবে আজ আমাদের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু নিয়ে কাজ করছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যতে বিশ্বাস করি। আমরা আপনার কাজে বিশ্বাস করি মিস্টার প্রেসিডেন্ট। এটা সত্যিই অনেক ভালো কিছু তৈরি করছে এবং আমেরিকায় আরও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যবসার জন্য একটি ভালো ভিত্তি তৈরি করছে। এবং বিশ্ব শান্তির জন্য আপনার কাজও প্রশংসনীয়। আমি বিশ্বাস করি মিস্টার প্রেসিডেন্ট, আজ এবং আগামীকালের মধ্যে আমরা ঘোষণা করতে যাচ্ছি যে আমরা ওই 600 বিলিয়ন বাড়িয়ে প্রায় $1 ট্রিলিয়ন বিনিয়োগে নিয়ে যাব, বিস্তারিতভাবে বিভিন্ন খাতে, প্রকৃত বিনিয়োগ এবং প্রকৃত সুযোগ। এবং আজ আমরা যে চুক্তি সই করছি তা অনেক ক্ষেত্রে প্রযুক্তিতে, এআইতে, রেয়ার আর্থ মেটেরিয়ালস বা বিরল খনিজ উপাদানে, চৌম্বক ইত্যাদিতে, যা অনেক বিনিয়োগের সুযোগ তৈরি করবে। তো আপনি কি এখনই সেটা করছেন? আপনি আমাকে এখন বলছেন যে 600 বিলিয়ন 1 ট্রিলিয়ন হবে? অবশ্যই, কারণ আমরা যা সই করছি তা এটাকে সহজতর করবে, এবং 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 আমরা এটা নিয়ে এগিয়ে যাব। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা দারুণ। আমি এর খুব কদর করি। এটা চমৎকার। এটা জানেনই তো, আমরা এমন সব সংখ্যা তৈরি করছি যা আগে কেউ কখনো করেনি। এবং সত্যি বলতে, আপনি যদি যুক্তরাষ্ট্রের সম্ভাবনা না দেখতেন তবে আপনি এটা করতেন না। অবশ্যই, যেমনটা আপনি বলেছেন মিস্টার প্রেসিডেন্ট, এটি এই গ্রহের সবচেয়ে হট বা আকর্ষণীয় দেশ। কিন্তু আপনি যা তৈরি করছেন তা শুধু আজকের সুযোগের জন্য নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সুযোগের বিষয়, যা আগামী দশকগুলোতে আমেরিকান অর্থনীতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। উদীয়মান প্রযুক্তির সঠিক ভিত্তি প্রস্তুত করা হচ্ছে। সেটা আমেরিকার জন্য ভালো অর্থে একটা গেম চেঞ্জার বা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিষয়, এবং আমরা এর অংশ হতে চাই। হ্যাঁ, আমরা সত্যিই ভালো করছি। এটা জানেনই তো, আমরা কি করছি তা আপনারা সবসময় দেখেন না, কারণ আমাদের যদিও নির্মাণ শিল্প সেটা দেখছে। আপনি যদি ক্যাটারপিলারের দিকে তাকান, যারা অবিশ্বাস্য কাজ করেছে, ওই জানেনই তো ট্রাক্টর এবং বাকি সব কিছু, আমরা নির্মাণ খাতে যে সংখ্যাগুলো দেখছি তা অবিশ্বাস্য।
জানেন, আমরা কিছু কারখানা তৈরি করছি, এআই, এবং তারা কারখানার সাথেই তাদের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। আমি তাদের কারখানার সাথেই নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র তৈরির অধিকার দিয়েছি, কারণ সত্যি বলতে কোনো দেশেরই এই সুবিধা থাকবে না। চীন যথেষ্ট বিদ্যুৎ উৎপাদনের জন্য খুব কঠোর পরিশ্রম করছে, কিন্তু আমরা এআই এর ক্ষেত্রে চীনকে উল্লেখযোগ্যভাবে হারিয়ে দিচ্ছি, যা একটি বড় ব্যাপার। এবং 2 সপ্তাহ আগে প্রেসিডেন্ট শিয়ের সাথে আমাদের দারুণ মিটিং হয়েছে, কিন্তু এআই এর ক্ষেত্রে আমরা ভালো করছি। এবং আমার সাথে একজন আছেন, ডেভিড এল থেকে। ডেভিড, আপনি কি চাকরির বাজার এবং সমস্ত কিছু সম্পদের বিষয়ে এবং সৌদিরা যে ধরনের বিনিয়োগ করেছে তা দিয়ে আমরা কিভাবে উপকৃত হয়েছি সে সম্পর্কে কিছু বলতে পারবেন, প্লিজ? হ্যাঁ, অবশ্যই। সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি জিই ভার্নোভা এর একজন ফ্যাসিলিটি লিডার, এবং আপনি যদি জিই ভার্নোভার বিনিয়োগের প্রেক্ষাপট দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে $750 মিলিয়ন বেশি বিনিয়োগ করা হয়েছে, যা পুরোপুরি এখানকার স্থানীয় উৎপাদনমুখী চাকরির ওপর নিবদ্ধ। আমরা আমাদের সাউথ ক্যারোলিনার গ্রিনভিল ফ্যাসিলিটির উৎপাদন 3 গুণ করার দিকে নজর দিচ্ছি, যেখানে আমরা গ্যাস টারবাইন তৈরি করি, যা যুক্তরাষ্ট্রের চাহিদার পাশাপাশি সৌদি আরবের চাহিদাও মেটাচ্ছে। তো এগুলো প্রকৃত চাকরি। গ্যাস বিনিয়োগে $300 মিলিয়ন, যার ফলে সাউথ ক্যারোলিনার গ্রিনভিল ফ্যাসিলিটিতে 500টিরও বেশি নতুন যন্ত্রপাতি বসানো হচ্ছে। এর মানে হল জিই ভার্নোভা জুড়ে প্রায় 1800 চাকরি। যেহেতু আমরা এই চাহিদা মেটানোর জন্য সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি, এর পাশাপাশি আমরা স্থানীয় কমিউনিটির সাথে অংশীদারিত্ব করছি, যাতে এই সক্ষমতার চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি করা যায়। তাই সেই মেধার পাইপলাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এগুলো হলো প্রকৃত চাকরি, জানেনই তো, এই উৎপাদন খাতে। আচ্ছা, আপনারা সবাই অসাধারণ ছিলেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমরা ওই অঙ্গরাজ্যটাকে খুব ভালোবাসি। আমি ওখানে রেকর্ড ভোটে জিতেছি। আমি অনেকগুলো রাজ্যেই রেকর্ড গড়ে জিতেছি। টেক্সাস, অনেকগুলোই, যেমন ইন্ডিয়ানা। আমরা এখন ইন্ডিয়ানা নিয়ে কিছু একটা কাজ করছি, আমরা ওটাতেও জিতেছি। অনেকগুলোতেই রেকর্ডের সাথে জিতেছি, তবে ওটা ছিল অন্যতম। আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাতে চাই। সবাইকে হ্যালো বলবেন। দারুণ কাজ করেছেন আপনারা, খুব ভালো কাজ করছেন, ধন্যবাদ। শেষ করার আগে বলি, আমরা 2-1টা প্রশ্ন নেব, তবে আমি শুধু বলতে চাই আপনার বন্ধু হতে পারাটা আমার জন্য কত বড় সম্মানের বিষয়। আর এখন এই $1 ট্রিলিয়ন বিনিয়োগের জন্য আমি খুবই কৃতজ্ঞ, ঠিক আছে? আমি খুশি যে কথাটা আপনি নিজেই বললেন। আমি নিজে থেকে বলতে চাইছিলাম না, তবে এটা দারুণ খবর। মিস্টার প্রেসিডেন্ট, আমরা এটা ক্রমাগত বাড়িয়েই চলেছি। প্রতিবার সুযোগগুলো কেবল আরও বাড়ছে আর বাড়ছে। আমি জানি, হ্যাঁ, সুযোগগুলো, তাই না? আমরা ভালো করছি। যদি আপনি 6 মাস আগের দিকেও তাকান, মানে এখন হঠাৎ করেই আপনারা আরও ভালো অনুভব করছেন, তো আমার মনে হয় আমরা উন্নতির দিকেই এগিয়ে যাচ্ছি। কারো কি কোনো প্রশ্ন আছে? মিস্টার প্রেসিডেন্ট, আপনি কি সৌদি আরবে উন্নত মানের চিপস রপ্তানির লাইসেন্স অনুমোদন করেছেন? ওই রপ্তানি লাইসেন্সগুলো? হ্যাঁ, আমরা ওটা নিয়ে কাজ করছি। আমরা এখন এটা নিয়েই আলোচনা করছি। মার্কো, তুমি কি এ ব্যাপারে কথা বলবে, নাকি স্কট? হ্যাঁ, মানে এটাই তো আলোচনার অংশ। আমরা হয়তো আজ পরবর্তীতে এ বিষয়ে কিছু ঘোষণা দেব। তবে আমরা যেটা নিয়ে কাজ করছি তা হল প্রক্রিয়াটা কেমন হবে যার মাধ্যমে এমন কিছু করা সম্ভব। এটা আমাদের 2 দেশের মধ্যে বৃহত্তর সম্পৃক্ততা এবং সহযোগিতার প্রক্রিয়ারই একটা অংশ। নির্দিষ্ট কিছু লেভেলের চিপস। হ্যাঁ। মিস্টার প্রেসিডেন্ট, ক্রাউন প্রিন্সের কাছে প্রশ্ন। হিজ রয়্যাল হাইনেস মহামান্য, আপনি $1 ট্রিলিয়ন বিনিয়োগের কথা বলছেন। তেলের দাম যদি 60-এর কোঠায় থাকে, তবুও কি সৌদি আরব এটা চালিয়ে যেতে পারবে? হ্যাঁ, এটা দেখুন, আমেরিকাকে বা প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার জন্য আমরা কোনো ভুয়া সুযোগ তৈরি করছি না। এগুলো বাস্তব সুযোগ। উদাহরণস্বরূপ, আপনি যখন এআই এবং চিপসের কথা জিজ্ঞেস করলেন, সৌদি আরবে আমাদের কম্পিউটিং পাওয়ারের বিশাল চাহিদা বা প্রয়োজন রয়েছে। আমরা স্বল্প মেয়াদে আমাদের সৌদি আরবের প্রয়োজন মেটাতে ওই সেমিকন্ডাক্টরগুলো ব্যবহার বাবদ প্রায় $50 বিলিয়ন খরচ করতে যাচ্ছি। আর যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে চুক্তি হতে যাচ্ছে, সেটা আমাদের এই খরচ করার ক্ষমতাকে স্বল্প মেয়াদে $50 বিলিয়ন আমেরিকার দিকে ফোকাস করতে সাহায্য করবে, এবং দীর্ঘ মেয়াদে সেটা শত শত বিলিয়ন ডলারে পৌঁছাবে। সুতরাং এখানে অনেক বাস্তব সুযোগ রয়েছে, যা সৌদি আরবে আমাদের চাহিদার সাথে খাপ খায় এবং আমাদের বিনিয়োগ কৌশলের সাথেও মানানসই। মিস্টার প্রেসিডেন্ট,
আপনি ক্ষমতায় থাকাকালীন আপনার পরিবারের সৌদি আরবে ব্যবসা করাটা কি ঠিক? এটা কি স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়? আর হিজ রয়্যাল হাইনেস মার্কিন গোয়েন্দারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আপনি একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ৯-১১ ভুক্তভোগী পরিবারগুলো ওভাল অফিসে আপনার উপস্থিতিতে প্রচণ্ড ক্ষুব্ধ। আমেরিকানরা কেন আপনাকে বিশ্বাস করবে? আর মিস্টার প্রেসিডেন্ট, আপনার কাছেও একই প্রশ্ন। আপনি কার সাথে আছেন, মানে কোন মিডিয়ার? স্যার, আমি এবিসি নিউজের সাথে আছি। ফেক নিউজ, ABC ফেক নিউজ, এই পেশার সবচেয়ে খারাপগুলোর একটা, সবচেয়ে জঘন্যদের একটা। তবে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। পারিবারিক ব্যবসার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওসব ছেড়ে দিয়েছি এবং যখন আমি আমার শক্তির শতভাগ এখানে উৎসর্গ করেছি। আমার পরিবার যা করে তা ঠিক আছে, তারা সব জায়গাতেই ব্যবসা করে। আসলে সৌদি আরবের সাথে তারা খুব কমই কাজ করেছে। তারা পারত, আমি নিশ্চিত তারা অনেক কিছুই করতে পারত। আর তারা যা করেছে তা খুব ভালো হয়েছে। আমরা দীর্ঘ সময় ধরে একটা অসাধারণ ব্যবসা গড়ে তুলেছি। আমি খুবই সফল ছিলাম। আমি সেই সাফল্য পেছনে ফেলে এসেছি আমেরিকাকে খুব সফল করার জন্য। আর আমি আমেরিকাকে আগের চেয়ে অনেক বেশি সফল করেছি, যা অন্য কোনো প্রেসিডেন্ট থাকলে হতো না। আমি এখনই বলে দিতে পারি, অন্য কেউ থাকলে $21 ট্রিলিয়ন কেউ আনতে পারত না। আর এই ভদ্রলোকের কথা যদি বলি, তিনি অসাধারণ কাজ করেছেন। আপনি এমন একজনের কথা বলছেন যিনি চরম বিতর্কিত ছিলেন। আপনি যার কথা বলছেন অনেক মানুষই তাকে পছন্দ করত না। তাকে পছন্দ করুন বা না করুন, ঘটনা যা ঘটার ঘটেছে। কিন্তু তিনি, ক্রাউন প্রিন্স, এ বিষয়ে কিছুই জানতেন না। আমরা এখানেই বিষয়টা শেষ করতে পারি। এমন প্রশ্ন করে আমাদের অতিথিদের বিব্রত করার কোনো দরকার নেই। ঠিক আছে মিস্টার প্রেসিডেন্ট, আমাকে উত্তর দেওয়ার অনুমতি দিন। আপনি জানেন আমেরিকার 9/11-এর পরিবারগুলোর জন্য আমার কষ্ট হয়, কিন্তু আমাদের বাস্তবতার দিকে তাকাতে হবে। সিআইএর নথিপত্র এবং আরও অনেক নথিপত্রের ওপর ভিত্তি করে বাস্তবতা হল ওসামা বিন লাদেন ওই ঘটনায় সৌদি নাগরিকদের ব্যবহার করেছিলেন একটা প্রধান উদ্দেশ্যে, আর তা হল এই সম্পর্ক ধ্বংস করা, আমেরিকা ও সৌদি আরবের সম্পর্ক নষ্ট করা। ওটাই ছিল 9/11-এর উদ্দেশ্য। তাই যারা ওসামার ওই ফাঁদে পা দিচ্ছে, তার মানে তারা ওসামা বিন লাদেনের এই সম্পর্ক ধ্বংস করার উদ্দেশ্যকেই সাহায্য করছে। সে জানত যে আমেরিকা এবং সৌদি আরবের শক্তিশালী সম্পর্ক উগ্রবাদ ও সন্ত্রাসবাদের জন্য খারাপ। আমাদের প্রমাণ করতে হবে সে ভুল ছিল এবং আমাদের সম্পর্ক গড়ে তোলা ও উন্নয়ন অত্যন্ত জরুরি। উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকের বিষয়টা সত্যি, এটা শোনা খুবই বেদনাদায়ক। আপনি জানেন, যে কেউ জীবন হারালে কোনো বাস্তব কারণ ছাড়া বা অবৈধভাবে, এটা সৌদি আরবে আমাদের জন্য বেদনাদায়ক ছিল। আমরা সৌদি আরবে তদন্ত ইত্যাদি সব সঠিক পদক্ষেপ নিয়েছি এবং আমাদের সিস্টেম উন্নত করেছি যাতে এমন ঘটনা আর না ঘটে। এটা বেদনাদায়ক এবং একটা বিশাল ভুল ছিল, আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এমনটা আর কখনো না ঘটে। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ক্রাউন প্রিন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমেরিকা এবং সিরিয়ার মধ্যে কি কোনো যৌথ বিনিয়োগ হবে এবং আপনি কি দামেস্কে যাবেন? আপনি কি সিরিয়া থেকে এসেছেন? আমি প্যালেস্টাইন থেকে এসেছি। ওয়াও, অনেক উন্নতি হচ্ছে, তাই না? এটা খুব ভালো। তারা আমাকে পছন্দ করে। ফিলিস্তিনিরা আমাকে পছন্দ করে। ফিলিস্তিনিরা আসলে বেশ ভালো করছে। আমার মনে হয় আমরা অনেক মানুষের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, যা সবাইকে খুশি করবে, যার মধ্যে ইসরায়েল, ফিলিস্তিনি এবং সবাই আছে। এটা খুবই ইন্টারেস্টিং। না, আমি আপনাকে বলি, ক্রাউন প্রিন্স আমাকে ফোন করেছিলেন এবং তিনি বিশেষভাবে আমাকে অনুরোধ করেছিলেন যেন আমি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিই, কারণ তিনি সিরিয়াকে সফল হতে দেখতে চান। আপনারা জানেন, সিরিয়ার নেতা কিছুদিন আগেই এখানে ছিলেন। আমাদের দারুণ একটা মিটিং হয়েছে এবং তিনি একজন শক্তিশালী মানুষ, আর আমার মনে হয় দেশ চালাতে একজন শক্তিশালী মানুষই দরকার। আর আমি মনে করি সিরিয়া দারুণ উন্নতি করেছে, আর আমরা ক্রাউন প্রিন্সের অনুরোধেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও আমাকে বিশেষভাবে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন, আপনি জানেন, আপনি যদি নিষেধাজ্ঞা না তোলেন সিরিয়ার কোনো সুযোগ নেই, আর যদি তোলেন তাদের খুব ভালো সুযোগ আছে। তাদের দুজনের এবং আরও কয়েকজনের কথায় আমি নিষেধাজ্ঞা তুলে নিয়েছি এবং এখন পর্যন্ত ফলাফল বেশ ভালোই দেখা যাচ্ছে। মিস্টার প্রেসিডেন্ট, সৌদি আরবের কাছে যে F-35 বিমান বিক্রি করা হচ্ছে তা নিয়ে আমার একটা প্রশ্ন আছে।
ইসরায়েলের সামরিক বাহিনী যেগুলো ব্যবহার করছে এগুলো কি ঠিক সেই একই বিমান? আর যদি তাই হয় তাহলে এটা কিভাবে ইসরায়েলের গুণগত সামরিক আধিপত্য কোয়ালিটেটিভ মিলিটারি এজ বজায় রাখবে? আর এরপর আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কারণ আপনি ফিলিস্তিনিদের দুর্দশার কথা তুললেন, আপনি কি বর্তমানে সাউথ আফ্রিকায় রিলোকেশন বা স্থানান্তর ফ্লাইট সম্পর্কে জানেন? তাদের স্থানান্তরের ফ্লাইট যা এখন হচ্ছে, কিছু ফিলিস্তিনিকে এর জন্য $2000 পর্যন্ত চার্জ করা হচ্ছে। দেখুন, আমি G20 সম্মেলনে সাউথ আফ্রিকায় যাচ্ছি না, কারণ আমি মনে করি মানুষ নির্মূল করার বিষয়ে তাদের নীতি অগ্রহণযোগ্য। তাই আমি যাচ্ছি না। তাই আমি সাউথ আফ্রিকা সম্পর্কিত কোনো বিষয়ে মন্তব্য করব না। সাউথ আফ্রিকা অত্যন্ত খারাপ আচরণ করেছে। তবে আমি বলবো যে আপনি যদি F-35-এর দিকে তাকান এবং জিজ্ঞেস করেন এটা একই কিনা, আমার মনে হয় এটা অনেকটা একই রকম হবে। হ্যাঁ, আপনারা জানেন এরা আমাদের বড় মিত্র এবং ইসরায়েলও আমাদের বড় মিত্র। আমি জানি তারা চাইবে আপনারা একটু কম ক্ষমতার বা ক্যালিবারের বিমান পান। আমার মনে হয় না সেটা আপনাদের খুশি করবে। তারা আমাদের দারুণ মিত্র, ইসরায়েল দারুণ মিত্র, এবং আমরা চাই আপনারা সেরাটাই পান। আমরা সেরা সামরিক সরঞ্জাম তৈরি করি। ইরানের সাথে ছোট সংঘাতের সময় আপনারা তা দেখেছেন। আমরা সেরা বিমান, সেরা মিসাইল বানাই, আমরা সেরা রক্ষণাত্মক মিসাইল বানাই। আমরা বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম তৈরি করি। আমরা এখন ঠিক ওটাই দেখছি। তবে আমার মতে আমি মনে করি তারা উভয়ই এমন পর্যায়ে আছে যেখানে তাদের সেরা জিনিসটাই পাওয়া উচিত। হ্যাঁ, বলুন। আপনারা কি আজ যুক্তরাষ্ট্র সৌদি প্রতিরক্ষা চুক্তিতে কোনো সমঝোতায় পৌঁছেছেন এবং আপনারা কি আলোচনায় আব্রাহাম অ্যাকার্ডসের প্রসঙ্গ আনবেন? আমি আগেই ওগুলো নিয়ে কথা বলেছি। আপনি কি বললেন? মিস্টার প্রেসিডেন্ট, আপনি কি আশা করছেন যে শীঘ্রই কোনো আনুষ্ঠানিক বেসামরিক পারমাণবিক চুক্তি সিভিল নিউক্লিয়ার ডিল হতে যাচ্ছে? সৌদি আরবের সাথে আজকের আলোচনার এই দিকটা নিয়ে কি আমাদের কিছু বলবেন? আমি মনে করি না এটা আসলে অত জরুরি না, জানেন তো। ব্যাপারটা হলো, যখন আপনার বেসামরিক পারমাণবিক শক্তি থাকে কিন্তু আবার অন্য সবার চেয়ে বেশি তেলও থাকে, আমাদের কাছে আসলে ওদের চেয়েও বেশি তেল আর গ্যাস আছে, কিন্তু আমি সেটা বলতে চাই না। আমাদের কাছে সবার চেয়ে বেশি আছে, ভাবতে পারেন। F-35-এর ব্যাপারে শোনা যাচ্ছে ইসরায়েল চায় এই বিক্রিটা যেন সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার শর্তে হয়। এটা F-35-এর কোনো শর্ত? ইসরায়েল খুশিই হবে। ইসরায়েল খুশি হতে যাচ্ছে। ইসরায়েল সব জানে, আর তারা খুবই খুশি হবে, ঠিক আছে? সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রেসিডেন্ট, আপনাদের দুজনের কাছেই আমার প্রশ্ন। সৌদি যুবরাজের কাছে প্রশ্ন হল, নতুন শক্তি, নিউ এনার্জি, AI, সাপ্লাই চেন, এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা বাড়িয়ে আপনারা কতটুকু প্রত্যাশা করছেন? কোনো সীমা নেই, নো লিমিট। আমরা শুধু এগিয়েই যাব, কোনো সীমারেখা নেই। আমাদের সামনে যত সুযোগ আসবে আমরা সেদিকেই এগিয়ে যাব। দেখুন, আপনাকে বুঝতে হবে এরা আমাদের সত্যিকারের এক দুর্দান্ত মিত্র। আমি এখানে 6টা এসেছি। আমি জানতাম না যে আমি $1 ট্রিলিয়ন জন্য চাপ দিচ্ছি, কিন্তু তিনি আমাকে সেটা আগে বলেননি, এখন বললেন। এরা আমাদের দারুণ মিত্র। জানেন তো, যখন কেউ $1 ট্রিলিয়ন বিনিয়োগ করে, সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে কর্মসংস্থান তৈরি হয়, আরও অনেক কিছু হয়। স্কট, তাই না? যখন শুনবেন একটা দেশ যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন ঢালছে, সেটা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে। আর আমার মনে হয় তাদের এটা মুখে বলার দরকার নেই। তবে এর বড় একটা কারণ হল শুল্ক বা ট্যারিফের ব্যাপারটা। তবে ট্যারিফের বাইরেও তারা এমন এক মিত্র যারা এটা করবে। এতে যুক্তরাষ্ট্রের শক্তি অনেক বেড়ে যায়। মিস্টার প্রেসিডেন্ট, সৌদি আরবে আমরাও এই সৌদি আমেরিকান সম্পর্কের প্রসারে খুবই খুশি, আর অবশ্যই এতে আমাদেরও লাভ আছে। তো এটা আসলে পারস্পরিক স্বার্থের বিষয়, এটাই মূল কথা। আপনি কি মনে করেন একজন প্রকৃত মিত্র কি করে? দেখুন, আমি সৌদি আরব দেশটাকে ভালোবাসি। আমি ওখানকার মানুষদের খুব ভালো করে চিনি। আমরা যখন সৌদি আরবে যাই, তারা আমাদের যেভাবে আপ্যায়ন করে তা অবিশ্বাস্য, আর মানুষজন আমাদের পছন্দ করে। আমার মনে হয় তারা আমেরিকাকে সত্যিই পছন্দ করে, বিশেষ করে আমি যখন প্রেসিডেন্ট। আমার মনে হয় না এর আগে তারা আমেরিকাকে অতটা পছন্দ করত, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে।
আমার মনে হয় ওবামা সৌদি আরবের সাথে খুবই খারাপ ব্যবহার করেছেন, খুবই খারাপ, আপনারা জানেন সেটা। আর বাইডেনের তো কোনো ধারণাই ছিল না তিনি কোথায় আছেন। আমার মনে হয় না বাইডেন কোনো তফাৎ বুঝতেন। সৌদি আরবের সাথে ভবিষ্যতের সম্পর্ককে আপনি কিভাবে বর্ণনা করবেন? মানে কৌশলগত দিক থেকে আপনি এটাকে কিভাবে দেখেন? আমি বলবো একদম সেরা পর্যায়ের, টপ অফ দ্য লাইন। এটা যতটা ভালো হওয়া সম্ভব আমার মনে হয় না এর চেয়ে ভালো কিছু হতে পারে। দেখুন, এমন একটা দেশ আমাদের সাথে আছে যারা আমাদের বিশ্বাস করে, আর সে কারণেই তারা এই বিনিয়োগটা করছে। বিশ্বাস না থাকলে তারা এটা করত না। আমরাও তাদের বিশ্বাস করি, তারা খুবই নির্ভরযোগ্য। দেখুন, আমার প্রথম মেয়াদে আমি আমাদের সামরিক বাহিনীকে নতুন করে গড়ে তুলেছি। আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছি এবং এর কিছুদা আফগানিস্তানে বোকামি করে বিলিয়ে দিয়েছি, কারণ আমাদের দেশটা চালাতো কিছু বোকা লোক। কিন্তু সেটা যাই হোক, আমরা এখানে যা বিনিয়োগ পাচ্ছি তার তুলনায় ওটা খুব সামান্য। আমরা আবারও আমাদের সামরিক বাহিনীকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি, সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়। আর আবারও এসবই আমেরিকানদের চাকরি এবং আরও অনেক কিছু। তাই অনেক কারণেই এটা ভালো। তবে সৌদির কথা যদি বলি, না, আমার মনে হয় না আমাদের সম্পর্ক এর চেয়ে ভালো হতে পারে। বাইডেনের আমলে তাদের সম্পর্ক ভালো ছিল না, ওবামার আমলেও ভালো ছিল না, কিন্তু ট্রাম্পের আমলে তাদের সম্পর্ক দারুণ। আমরা যখন প্রেসিডেন্সিয়াল ওয়াক অফ ফেম করলাম, আপনারা দেখেছেন সেটা, তাই না? আমরা হাঁটছিলাম, আর আমি ক্রাউন প্রিন্সকে জিজ্ঞেস করলাম ট্রাম্প বাদে, কারণ আমি তো সবাইকেই টেক্কা দেই, সৌদি আরবের জন্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট কে ছিলেন? আর আপনারা হয়তো এটার উত্তরটা বেশ ইন্টারেস্টিং, তাই না? নিঃসন্দেহে রুজভেল্ট, যিনি এটা শুরু করেছিলেন, একজন ডেমোক্র্যাট, এবং রিগান, তিনি সেই ঐতিহাসিক প্রেসিডেন্টদের একজন যার সাথে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে আমরা সব প্রেসিডেন্টের সাথেই কাজ করেছি। ট্রাম্প কি তাদের সবাইকে ছাড়িয়ে যাননি? আসলে এটা তো অন্য এক পর্যায়ে, মিস্টার প্রেসিডেন্ট। ধন্যবাদ। আর ট্রাম্প কিন্তু ফিস্ট বাম্প দেয় না, জানেন তো? আমি ওই হাতটা ধরেছিলাম। ওই হাত কোথায় ছিল আমি তার পরোয়া করি না, আমি হাতটা ধরেছিলাম। মনে আছে বাইডেনের কথা? ২০ ঘন্টা ভ্রমণ করে প্লেন থেকে নেমে তিনি একটা ফিস্ট বাম্প দিলেন না। যখন প্লেন থেকে নামবেন আর সামনে থাকবেন ভবিষ্যৎ রাজা এবং এমন একজন মানুষ যিনি বিশ্বের অন্যতম সম্মানিত ব্যক্তি, তখন তার সাথে হাত মেলাতে হয়, হ্যান্ডশেক, ফিস্ট বাম্প দিতে হয় না, ঠিক? মিস্টার প্রেসিডেন্ট, লোক নিয়োগের কথা যখন হচ্ছেই, আজ আপনার সাথে ফেডারেল রিজার্ভের চেয়ার পদের 2 প্রার্থী আছেন, কেভিন ওয়াশ এবং মার্ক রোয়ান। ওনারা কি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন, আর আপনি কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? আমি আপনাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে চাই না, তবে আমি কল্পনা করতে পারছি আপনি বেশ রোমাঞ্চিত ছিলেন। আপনি হয়তো একটু অবাকই হয়েছেন। উনি একজন চমৎকার মানুষ, আপনি ওটা করবেন না। হ্যাঁ, বলুন। বছর তো শেষ হয়ে আসছে, আপনি কি ফেড চেয়ার পদের জন্য ইন্টারভিউ নেওয়া শুরু করেছেন? আপনি কাদের ইন্টারভিউ নিয়েছেন? তিনি কে? হ্যাঁ, আমার মনে হয় আমি কাকে নেব সেটা জানি। আসলে আমি তাকে পছন্দ করেছিলাম, কিন্তু তিনি কাজটা নিচ্ছেন না, তিনি মানা করে দিয়েছেন। আপনি ট্রেজারি ডিপার্টমেন্টই বেশি পছন্দ করেন, তাই না? তো আমরা বিভিন্ন লোকের সাথে কথা বলছি, আর সত্যি বলতে বর্তমানে যে লোকটা ওই পদে আছে আমি তাকে এখনই বের করে দিতে চাইতাম, কিন্তু লোকজন আমাকে আটকে রেখেছে। সে জঘন্য কাজ করেছে, হাউজিং বা আবাসন খাতকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে। সত্যিটা হলো আমরা এতটাই সফল হয়েছি যে তার সুদের হারের বোকামিকেও আমরা ছাড়িয়ে গেছি। সে ভুল ছিল, এজন্যই আমি তাকে ডাকি টু লেট, বড্ড দেরি বলে। সে হল জেরোম টু লেট পাওয়েল। আমাকে এমন একজন লোক তার নাম প্রস্তাব করেছিল যে নিজেও একটা বাজে পছন্দ করেছিল। এটা খুব খারাপ, তবে তা সত্ত্বেও এর প্রভাব খুব কম পড়ছে, কারণ আমাদের অনেক কিছুই ঘটছে। তবে আবাসন খাতে এর কিছুটা প্রভাব আছে। সে একটা বোকা, সে একটা নির্বোধ মানুষ। তবে আমাদের হাতে খুব ভালো কিছু লোক আছে। আমাদের হাতে কিছু চমকপ্রদ নাম আছে, আবার কিছু সাধারণ নামও আছে যা নিয়ে সবাই কথা বলছে। আমরা হয়তো সাধারণ পথেই হাঁটব, মাঝে মাঝে একটু পলিটিক্যালি কারেক্ট, রাজনৈতিকভাবে সঠিক হওয়া ভালো। তবে আমাদের হাতে দারুণ কিছু নাম আছে। স্টিভ, বলুন। আপনি কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সাথে কথা বলেছেন? আপনারা কি কথা বলেছেন? না, সে কথা বলতে চায়। হ্যাঁ, আমি কথা বলতে রাজি, আমি সবার সাথেই কথা বলি, কিন্তু না,
সে চায় ওরা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। ওরা ওদের দেশের সব জেলখাটা কয়েদিদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছিল, আর আমরা ওদের দ্রুত বের করে দিচ্ছি। কিন্তু সে তার সব, আর সে যুক্তরাষ্ট্রে ড্রাগস আর অন্যান্য জিনিস পাঠায়। না, সে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। সে একজন দুর্বল প্রেসিডেন্টের সাথে ডিল করছিল, তাই পার পেয়ে গেছে। এখন আমাদের বর্ডার আমার মনে হয় বিশ্বের যে কোনো জায়গার চেয়ে শক্তিশালী। কেউ যদি বৈধভাবে না আসে তবে তারা ঢুকতে পারবে না। আর আমরা খুব দুর্বল বর্ডার ছিল, যেখানে লাখ লাখ মানুষ ঢুকে পড়ত। গত 6 মাসে, মানে আমি এই রিপোর্টগুলো বানাই না, ওরা বলছে 0 মানুষ ঢুকতে পেরেছে। এটা কি বেশ ভালো না? আমি জানি না সংখ্যাটা ঠিক কিনা, তবে এটা বেশ ভালোই। মিস্টার প্রেসিডেন্ট, অ্যাপস্টাইন ফাইল প্রকাশ করার জন্য কংগ্রেসের অপেক্ষায় কেন থাকবেন? আপনি এখনই কেন এটা করছেন না? শোনো, প্রশ্নটা নিয়ে আমার সমস্যা নেই। সমস্যা হলো তোমার ধরন বা অ্যাটিটিউড নিয়ে। আমার মনে হয় তুমি একজন জঘন্য রিপোর্টার। তুমি যেভাবে প্রশ্নগুলো করো সেটাই সমস্যা। তুমি একজন অত্যন্ত সম্মানিত মানুষের সাথে কথা শুরু করছো, তাকে একটা জঘন্য, অবাধ্য এবং একেবারে বাজে প্রশ্ন করছো। আর তুমি চাইলে একই প্রশ্নটা সুন্দরভাবে করতে পারতে। তুমি খুব উত্তেজিত হয়ে আছো। এবিসিতে কেউ নিশ্চয়ই তোমাকে উস্কে দিয়েছে। ওরা তোমাকে তুমি একজন বাজে মানুষ এবং জঘন্য রিপোর্টার। অ্যাপস্টাইন ফাইলের কথা যদি বলি, জেফ্রি অ্যাপস্টাইনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তাকে বহু বছর আগেই আমার ক্লাব থেকে বের করে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল সে একটা অসুস্থ বিকৃত মানসিকতার লোক। কিন্তু মনে হচ্ছে আমি ঠিকই ছিলাম। কিন্তু জানো কার সম্পর্ক আছে? বিল ক্লিন্টন। ল্যারি সামার্স যে হার্ভার্ড চালাতো, সে তো প্রতি রাতে, প্রতি উইকেন্ডে তার সাথে থাকত। ওরা একসাথে থাকত। ওরা অনেকবার তার দ্বীপে গিয়েছিল, আমি কখনো যাইনি। অ্যান্ড্রু ওয়াইসম্যানের কথা শুনেছি। এই সব লোক তার বন্ধু ছিল। তোমরা তো ওদের নিয়ে কথাই বলো না। তোমরা শুধু অ্যাপস্টাইন ফাইল নিয়েই পড়ে আছো। আর এই অ্যাপস্টাইন বিষয়টা হলো ডেমোক্র্যাটদের একটা ধোঁকাবাজি, যাতে আমি আজকে যে $21 ট্রিলিয়ন নিয়ে কথা বলেছি সেটা নিয়ে কথা বলতে না পারি। এটা একটা ধোঁকাবাজি। এখন আমি মাত্র একটা ছোট রিপোর্ট পেলাম, আর সেটা পকেটে রাখলাম, যে সে ডেমোক্র্যাটদের কত টাকা দিয়েছে। সে আমাকে কিছুই দেয়নি, 0, আমাকে কোনো টাকা দেয়নি, কিন্তু সে ডেমোক্র্যাটদের টাকা দিয়েছে। আর মানুষ তোমাদের এই ধোঁকাবাজি এখন বোঝে। আর এবিসি হল তুমি, তোমার কোম্পানি, তোমার ওই বাজে কোম্পানিটা হলো এর অন্যতম হোতা। আর আমি তোমাকে একটা কথা বলি, শোনো। আপনার তো সেটা করার ক্ষমতা আছে, তাহলে এখনই সই করছেন না কেন? আমার মনে হয় এবিসির লাইসেন্স কেড়ে নেওয়া উচিত, কারণ তোমাদের খবর এত ভুয়া আর এত ভুল। আর আমাদের একজন দুর্দান্ত কমিশনার, চেয়ারম্যান আছেন, যার এটা দেখা উচিত। কারণ আমি মনে করি, যখন তোমরা আসো আর ট্রাম্পের বিরুদ্ধে 97% নেতিবাচক খবর প্রচার করো, আর তারপরও ট্রাম্প নির্বাচনে বিশাল ব্যবধানে যেতে, তার মানে স্পষ্টতই তোমাদের খবরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, আর রিপোর্টার হিসেবে তোমারও কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তাই আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। তোমার উচিত গিয়ে ওই ডেমোক্র্যাটদের খোঁজ নেওয়া, যারা অ্যাপস্টাইনের কাছ থেকে টাকা নিয়েছে, যারা তার সাথে সময় কাটিয়েছে। ল্যারি সামার্স তো সবসময় তার সাথে ছিল। ওই যে ফান্ডের লোকটা, ও তো সবসময় তার সাথে ছিল। নাম কি যেন ওর? রিড হফম্যান। আমি রিড হফম্যানকে চিনি না, কিন্তু আমি জানি সে র্যাডিক্যাল লেফট বা চরম বামপন্থীদের পেছনে প্রচুর টাকা ঢালে। আমার মতে রিড হফম্যানের তদন্ত হওয়া উচিত। সে একটা নোংরা লোক, স্লিজ ব্যাগ। আর ওরাই হলো আসল লোক, কিন্তু ওরা কোনো মিডিয়া কাভারেজ পায় না, কোনো খবরে আসে না। আর তোমরাও চরম বামপন্থীদের পেছনে লাগো না, কারণ তোমরা নিজেরাই একটা চরম বামপন্থী নেটওয়ার্ক। তবে আমার মনে হয় তুমি যেভাবে রাগ আর নিচুতা মিশিয়ে প্রশ্নটা করেছ তা জঘন্য। তোমার ফিরে গিয়ে শেখা উচিত কিভাবে রিপোর্টার হতে হয়। তোমার কাছ থেকে আর কোনো প্রশ্ন নেব না। আর কার প্রশ্ন আছে? মিস্টার ক্রাউন প্রিন্স, খুব দ্রুত আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, গাজার পুনর্গঠনের জন্য সৌদি আরব কত টাকা দিচ্ছে? আমরা এটা নিয়ে আলোচনার মধ্যে আছি। এখনও কোনো নির্দিষ্ট টাকার অঙ্ক ঠিক করা হয়নি, তবে আমরা অবশ্যই সাহায্য করব। হ্যাঁ, সে করবে। সে এটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
আর একটা ছোট ফলো আপ প্রশ্ন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী নিয়ে আপনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন যে সেখানে কোনো মার্কিন সৈন্য মাটিতে নামবে না, তাহলে এতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে? আর ফিলিস্তিনি সার্বভৌমত্ব এবং এমনকি রাষ্ট্র গঠনের পথকে এটা দুর্বল করে দিতে পারে, এই অভিযোগগুলো আপনি কিভাবে খণ্ডন করবেন? দেখো, আমার মনে হয় ফিলিস্তিনিদের সাথে আমাদের সম্পর্ক দারুণ হবে। আর আমরা তাদের নেতৃত্বকে চিনি। আমাদের মাত্র একটা আমি যুদ্ধ বলতে চাই না, তবে এটা একটা যুদ্ধই ছিল, খুব সফল। আর তুমি বলতে পারো এটা আসলে সবার মঙ্গলের জন্যই ছিল। আমরা সবার পক্ষ হয়ে এটা করেছি। আর ফলাফলটা অসাধারণ ছিল, কারণ আমাদের কাছে সেরা পাইলট, সেরা সরঞ্জাম, সেরা বিমান, সেরা সব কিছু ছিল। আর ইসরায়েল সেরা সরঞ্জাম কিনেছে, ওরা আমাদের কাছ থেকেই কিনেছে। সব কিছু আমাদের, সব এখান থেকেই শুরু হয়। এই অফিস, আমি একটু আগে ক্রাউন প্রিন্সের সাথে কথা বলছিলাম। তুমি এই অফিসে ঢুকবে, বাইরের কারোর জন্য ওভাল অফিস হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী জায়গা। তোমরা এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে আছো। আর তুমি যত বড়ই হও না কেন, এরা হলো সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে ধনী মানুষ। তারা এই অফিসে ঢোকে, এটা স্পেশাল, তাই না? ওর দিকে তাকাও, এখানে এসে সে কত খুশি। কিন্তু তুমি এই অফিসে ঢুকবে, এটা ওভাল অফিস। আর আমরা এই অফিস দিয়ে অনেক ভালো কাজ করেছি। আমি আসলে 8টি যুদ্ধ থামিয়েছি। তোমার আগের প্রশ্নটার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আসলে 8টি যুদ্ধ থামিয়েছি। পুতিনের সাথে আরেকটা বাকি আছে। আমি একটু অবাক যে পুতিন আমার ভাবনার চেয়ে বেশি সময় নিচ্ছেন, কিন্তু আমরা ভারত আর পাকিস্তানকে থামিয়েছি। আমি তালিকাটা বলতে পারি, তালিকাটা আমার চেয়ে তোমরাই ভালো জানো। আমি খুবই গর্বিত। আর আমি এমন একটা যুদ্ধ থামিয়েছি যেটা প্রায় আবার শুরু হতে যাচ্ছিল। জানো, একটা যুদ্ধ শুরু হওয়ার উপক্রম ছিল, এবং তারা এখন করছে, তারা খুব ভালো করছে। তো সবকিছুই ঠিক এখানে এই ওভাল অফিসেই হয়েছে, সেটা টেলিফোনেই হোক বা তারা সরাসরি এসেছিল। এই নেতাদের অনেকেই এখানে এসেছেন। আর তোমরা জানো, তারা তাদের শান্তি চুক্তিগুলো ঠিক এই ওভাল অফিসেই সই করেছে। তাই বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী হোক বা বিশ্বের সেরা নেতারা, সবচেয়ে বড় নেতারা, যেমন আমার ডানের এই ভদ্রলোক, সবাই ওভাল অফিসে ঢোকে আর বলে ওয়াও। আর এখন প্রসঙ্গক্রমে বলি, ওভাল অফিসের অবস্থা এখন যেমন হওয়া উচিত তেমন নেই। তুমি হাঁটার রাস্তা বা মার্বেল ফ্লোর বা অন্য কিছুর দিকে তাকালে বুঝবে, আমরা হোয়াইট হাউস মেরামত করছি, আর আমরা এযাবৎকালের অন্যতম সেরা বলরুম বানাচ্ছি। জানো, আজ রাতে আমাদের একটা অনুষ্ঠান আছে, আর সেখানে প্রায় 118 জন লোক থাকবে, কারণ আমাদের রুমটা খুব ছোট। 150 বছর ধরে ওরা একটা বলরুম চেয়ে আসছে, আর এখন তোমরা একটা দারুণ বলরুম পেতে যাচ্ছ। আর আমাকে বলতে হবে, আমি সম্ভবত অনেক শত্রু বানিয়ে ফেলেছি, কারণ আপনার সম্মানে আজ রাতে আমরা একটা ডিনার দিচ্ছি। আজ রাতে একটা সুন্দর ডিনার, আর আমাদের রুমটা খুব ছোট, তাই না? এটাকে ইস্ট রুম বলা হয়, আর এটা সুন্দর, এটা চমৎকার, কিন্তু এটা বলরুমে যাওয়ার আগে ছোট ককটেল পার্টির মতো জায়গার মতো। এটা খুবই ছোট রুম। ওরা 150 বছর ধরে একটা নতুন বলরুম চেয়ে আসছিল। এই ভদ্রলোকের সম্মানে আমরা বড় বলরুমটা 3 বার বিক্রি করে দিতে পারতাম, ভরে ফেলতে পারতাম। তাই আমি অনেক শত্রু বানিয়েছি, কারণ অনেক মানুষ আছে যাদের আজ রাতে দাওয়াত দেওয়া হয়নি বা জায়গার অভাবে আসতে পারছে না। কিন্তু জানো আমরা কি করব? আমি অফিস ছাড়ার আগেই আমরা আর একটা ডিনারের আয়োজন করব, কারণ আমি অফিস ছাড়ার অনেক আগেই এটা তৈরি হয়ে যাবে, আর এটা সুন্দর হতে যাচ্ছে। এটা জানো, আমরা যা করছি তা খুবই জনপ্রিয় একটা বিষয়। আর প্রসঙ্গত, এতে কোনো সরকারি তহবিল নেই, সব ব্যক্তিগত টাকা, সব প্রাইভেট মানি। আর এই ক্ষেত্রে আমার মনে হয় বিদেশিদের উপর একটা নিষেধাজ্ঞা আছে, নইলে আমি শুধু আপনাকেই একটা চেকের জন্য বলতে পারতাম, ঠিক আছে? কিন্তু নিষেধাজ্ঞা আছে। এরা সবাই ব্যক্তিগত ব্যক্তি, যারা বলরুমটা বানানোর জন্য অনেক টাকা দিয়েছে। ফেডারেল সরকারের একটা পয়সাও ব্যবহার করা হচ্ছে না। তাই এটা সত্যি একটা চমৎকার ব্যাপার। তবে আমি এটার অপেক্ষায় আছি। আমি শুধু বিষয়টা তুলে ধরলাম, যদি বলরুমটা খোলার জন্য আজ রাতটা একদম পারফেক্ট হতো সুজি, যদি আমরা ওটা খোলা পেতাম, তাহলে আমরা অনেক মানুষকে খুশি করতে পারতাম। এই মুহূর্তে অনেকেরই মন খারাপ, কারণ এই মহান মানুষটিকে সম্মান জানাতে আজ রাতে তারা সবাই আমাদের সাথে সামিল হতে চেয়েছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।